হ্যাঁ, দেখেন 89-এ আমাদের রেকর্ডিংটা কেটে গিয়েছিল, আমি আবার রিচ করলাম। দেখেন 89 বলতে মৃত্যু বা গুরুতর আঘাত দানের উদ্দেশ্য ব্যতীত, মৃত্যু বা গুরুতর আঘাতদানের উদ্দেশ্য ব্যতীত অভিভাবকের সম্মতি সহকারে, অভিভাবকের নিচে একটা দাগ দেন, মৃত্যু এবং গুরুতর আঘাতের উদ্দেশ্য ব্যতীত। এই যে মৃত্যু এবং গুরুতর আঘাত, এর নিচে একটা দাগ দিবেন, উদ্দেশ্যর নিচে একটা দাগ দিবেন, তারপরে সম্মতি সহকারে কল্যাণার্থে, এই যে মঙ্গলের জন্য, ঠিক আছে, কল্যাণার্থে, এর নিচে একটা দাগ দিবেন। আর অভিভাবকের সম্মতি সহকারে, সম্মতির নিচে একটা দাগ দিবেন। তারপরে 12 বছরের কম, এটার নিচে একটা দাগ দিবেন। দেওয়ার পরে তারপরে আপনার এই পয়েন্টও আইডেন্টিফাই করে জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আপনার এখান থেকে প্রশ্ন আসতে পারে। যদি এই 89 ধারা থেকে প্রশ্ন আসে এমসিকিউ আকারে, তাহলে এই যে যার নিচে আমি দাগ দিতে বললাম, এই বিষয়গুলো হাইলাইটস করে আপনার প্রশ্ন আসবে। ঠিক আছে, এইটা আবার বলেন। মৃত্যু বা গুরুতর আঘাত, এর নিচে দাগ দিবেন। উদ্দেশ্য ব্যতীত, এর নিচে দাগ দিবেন। অভিভাবকের সম্মতি, এর নিচে দাগ দিবেন। তারপর দাগ দিবেন আপনার মঙ্গলের জন্য বা কল্যাণার্থে, এর নিচে একটা দাগ দিবেন। 12 বছরের নিচে, এর নিচে দাগ দিবেন। শিশু বা অপ্রকৃতিগ্রস্ত, এর নিচেও একটা দাগ দিবেন। ঠিক আছে, এই যে যার নিচে আমি দাগ দিতে বললাম, যে পয়েন্টের নিচে, এই পয়েন্টগুলোর নিচে দাগ দিবেন। এইখান থেকে প্রশ্ন আসতে পারে, এইগুলো থেকেই প্রশ্ন আসতে পারে। যেমন ধরেন যে মৃত্যু বা গুরুতর আঘাতদানের উদ্দেশ্য ব্যতীত অভিভাবকের সম্মতি সহকারে কোন শ্রেণীর ব্যক্তির যদি কোনো কার্য সম্পাদন করা হয় তার মঙ্গলের জন্য, তাহলে অপরাধ বলে গণ্য হবে না। এক্ষেত্রে আপনার যদি প্রশ্নের যদি অপশনে কতে আসে শিশু, খতে আসে যদি অপ্রকৃতিগ্রস্ত মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি, গতে যদি পাগল আসে, আর ঘতে যদি আপনার শিশু বা অপ্রকৃতিগ্রস্ত ব্যক্তি, তাহলে এই যে উত্তর হবে কোনটা? উত্তর হবে কিন্তু আপনার এই যে শিশু বা অপ্রকৃতিগ্রস্ত ব্যক্তি। যে কোনো একটাতে আপনারা উত্তর করতে পারবেন না, করলে কিন্তু আপনাদের ভুল হয়ে যাবে। হ্যাঁ, এইবার দেখেন যে 91 ধারা বলতেছে যে আপনার সম্মতি ব্যতীত, আমরা তো এই যে 88 তারপরে 89 বললাম হলো সম্মতি সহকারে। 91 আপনার সম্মতি ব্যতীত যদি কোনো ব্যক্তির মঙ্গলের জন্য যদি কোনো কার্য সম্পাদন করে থাকে, ঠিক আছে, তাহলে সেটা কি হবে না? অপরাধ বলে গণ্য হবে না। 91 না, এটা হলো আপনার 92 চলে যান। 92 দেখেন যে যদি কোনো ব্যক্তির কি করা হয়, তার সম্মতি ব্যতীত তার মঙ্গলের জন্য যদি কোনো কার্য সম্পাদন করা হয়, তাহলে সেটা কি হবে না? অপরাধ বলে গণ্য হবে না। যেমন ধরেন রাস্তার মাঝে একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে কি আছে, পড়ে আছে, অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, তার কি প্রয়োজন? তার আপনার ট্রিটমেন্ট প্রয়োজন। সেক্ষেত্রে কি করলো, সাধারণ ব্যক্তির আশেপাশে যারা ছিল তারা আপনার তাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে গিয়ে তার গুরুত্বপূর্ণ একটা অপারেশন করা দরকার। অপারেশন যদি না করা হয় তাহলে সে কি করা যাবে? সে মারা যাবে। ধরুন যে আগামী 1 ঘন্টার মধ্যে তার যদি অপারেশন করে না হয় তাহলে সে ব্যক্তি মারা যাবে। এখন তার কোনো পরিবার, অভিভাবক কাউকেই পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে ডাক্তার যদি নিজ দায়িত্ব নিয়ে যদি কি করে অপারেশন করে থাকে, তাহলে সেটা কি হবে? কোনো অপরাধ বলে গণ্য হবে না। যদি এই ধরনের কার্য সম্পাদন করতে গিয়ে যদি সেই ব্যক্তি যদি মারাও যায়, তাহলেও কি হবে না? এই যে ডক্টর বা যে ব্যক্তিগুলো আপনার বলছে যে অপারেশন করেন, তাহলে তাদের কি হবে না? কোনো অপরাধ বলে গণ্য হবে না। তাহলে এই যে 82 ধারা যেটা দেখলেন, এটা বুঝতে পারছেন। তারপরে চলে যান 90 ধারাতে বলতেছে কোন দণ্ডবিধিতে কতগুলো বিষয় আছে যেগুলোকে সম্মতি বলা যায় না। এই যে এই 3টা ধারা একসাথে কানেক্টেড ছিল, এই জন্য 3টা আমি একসাথে পড়াই দিলাম বা বললাম। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম
88 আর 89 এই দুইটা হলো সম্মতি সহকারে, আর 92 যেটা সম্মতি ব্যতীত, আর 98 যেটা ছিল ওটা হলো আপনার মৃত্যু এবং গুরুতর আঘাত, সরি 98 ছিল আপনার, সরি 88 ছিল শুধুমাত্র মৃত্যুর ক্ষেত্রে, আর 89 যেটা ছিল সেটা আপনার ছিল মৃত্যু বা গুরুতর আঘাতের ক্ষেত্রে, এবং 89 যেটা ছিল আপনার অভিভাবকের সম্মতি সহকারে, অভিভাবকের সম্মতি সহকারে, অভিভাবকের সম্মতি সহকারে শিশু এবং অপরিপক্বগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে ছিল। ঠিক আছে, এই যে তিনটা ধারার সাথে আপনারা কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে তিনটা একসাথে করে পড়বেন, কোনটাতে সম্মতি আছে, কোনটাতে আপনার মৃত্যুর কথা বলা আছে, কোনটা আপনার মৃত্যু বা গুরুতর আঘাতের কথা বলা আছে, এইগুলো আপনারা তিনটা খুব মনোযোগ সহকারে এক করে পড়বেন। হ্যাঁ, তারপরে দেখেন যে 90 ধারাতে বলতেছে কতগুলো বিষয় আছে যেগুলো আপনাকে দণ্ডবিধিতে সম্মতি বলা যায় না, এগুলোকে সম্মতি বলা যাবে না। এখন যদি রিটেনে প্রশ্ন আসে দণ্ডবিধি অনুযায়ী কোনগুলো কি সম্মতি বলে গণ্য হবে না, তাহলে আপনারা কি করবেন, 90 ধারাতে চলে আসবেন। 90 ধারাতে যে আপনারা প্রশ্ন করবেন কি ক্ষতির ভয় দেখিয়ে বা তথ্যের ভ্রান্ত ধারণা বা বর্ণনার মাধ্যমে যদি সম্মতি নেওয়া হয়, আমি কি করলাম, শারমিনকে কি করলাম, জোর করে বললাম, তার কাছ থেকে একটা সম্মতি নিলাম, ঠিক আছে, জোর করে বা ক্ষতির ভয় দেখিয়ে তাকে ভ্রান্ত তথ্য দিয়ে কি করলাম, তার কাছ থেকে একটা সম্মতি নিলাম। যদি এই ধরনের কোনো সম্মতি আদায় করা হয় তাহলে সেটা কি বলা যাবে না, প্রকৃতপক্ষে কোনো সম্মতি বলে গণ্য হবে না। ঠিক আছে, তারপর দেখেন অপ্রকৃতিগ্রস্ত বা মাতাল ব্যক্তির যদি কোনো সম্মতি গ্রহণ করা হয় তাহলে তারা যদি কোনো সম্মতি দিয়েও থাকে তাহলে সেটা কি হবে না, সম্মতি বলে গণ্য হবে না। তাহলে আমরা কি বললাম, মাতাল ব্যক্তি আর অপ্রকৃতিগ্রস্ত ব্যক্তি, তাদের কি করা যাবে না, তারা সম্মতি দানের অক্ষম, তারা সম্মতি প্রদান করতে পারে না। 12 বছরের কম বয়সের শিশুর সম্মতি, ঠিক আছে, 12 বয়সের কম বয়সের শিশুর সম্মতি, এই যে 12 বয়সের কম বয়সের শিশুর সম্মতি কি হবে না, কোনো সম্মতি বলে গণ্য হবে না, এবং সেটা যদি তার সম্মতি নিয়ে যদি কোনো কার্য সম্পাদন করা হয় তাহলে সেটা গণ্য মানে আপনার সেটা প্রপার বা উপযুক্ত কার্য বলে গণ্য হবে না। যদি এই ধরনের কোনো কার্য তার সম্মতি নিয়ে করে থাকে, যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে। যেমন ধরেন 12 বছরের শিশু যদি আপনার এই বিধির কাছে 10 কাঠা জমি বিক্রি করে, 12 বছরের শিশু 10 কাঠা জমি যদি আপনার এই বিধির কাছে বিক্রি করে, পরবর্তীতে বিধি আপনার ওই জমি ভোগ দখল বা প্রকৃতপক্ষে ক্রয় করেছে বলে গণ্য হবে না। কারণ হলো কি, আপনার এই 12 বছরের শিশুর আপনার সম্পত্তি বা জমি বিক্রয় করার তার সে ক্ষমতা রাখে না, সে ক্ষমতা রাখে না। এই ধরনের ক্রয় বিক্রয় চুক্তি কী হবে, ভয়ে ডেবি ইনিশিও হবে, মানে শুরু থেকেই বাতিল হবে, এটা আপনার কি করতে পারবে না, কোর্টে এক্সিকিউট করতে পারবে না। তাহলে কি বললাম, এইগুলো এই ধরনের কোনো চুক্তি বা বিক্রয় ভয়ে ডেবি ইনিশিও বলে গণ্য হইবে, মানে প্রথম থেকেই বাতিল বলে গণ্য হবে। ভয়ে ডেবি ইনিশিওর বাংলা হইল প্রথম থেকেই বাতিল বা শুরু থেকেই বাতিল। ঠিক আছে, তারপর দেখেন 12 বছরের কম বয়সের কোনো শিশুর কি করলো, তাকে ডাকে নিয়ে গেলো, ডাকে নিয়ে যদি সাপুরে আছে না উঝা, যেগুলোতে সাপটাপ মারে, সাপটাপ ধরে বা আপনার ওই যে বিষ নামায়, তা সেই উঝা ডাকে নিয়ে গেলো, ডাকে নিয়ে যাওয়া বলতেছে যে এই সাপে কামড় দিলে কি হয় না, মানুষ মারা যায় না, তুমি সাপের কামড় খাও, তোমাকে আমি বাঁচায় দিব বা তোমার কিছু হবে না। তা এই ধরনের কথা বলে 12 বছরের নিচে যদি কোনো শিশুর যদি কি করা হয়, ওই সাপের কামড় খাওয়ায়, পরবর্তীতে যদি সেই শিশুর যদি কোনো ক্ষতি হয় বা মারা যায়, তাহলে সেই সাপুরে আপনার এই জেনারেল এক্সেপশনের মধ্যে আসবে না, তাকে শাস্তি প্রদান করা যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারে না এরকমের কেউ আছেন? আশা করতেছি সবাই বুঝতে পারছেন। তারপর আমরা চলে যাব এখন যে আমার যে নোট দিয়েছিলাম, ওই নোটে দেখবেন যে তিনটা ধারা, এই যে আপনার 79, 88, তারপরে 89, 88 আর 92, এই তিনটা ধারা আমি সুন্দর করে এক জায়গা করে আমি সার্কেল করে দিয়েছি, ওইটা আপনারা এখান থেকে পড়ে নেবেন বা দেখে নেবেন। তারপরে দেখেন
যে 95 ধারাতে বলতেছে সামান্য ক্ষতিকর কার্য। ইংরেজি টাইটেলটা দেখবেন, ইংরেজি টাইটেলটা দেখবেন, ইংরেজি টাইটেলটা আপনারা মনে রাখবেন। এখানে দেখেন বলতেছে অ্যাক্ট কজিং স্লাইট হার্ম। এখন মিরাজ আর সুমন হলো বন্ধু, ঠিক আছে, মিরাজ আর সুমন বন্ধু, তারা দুই বন্ধু হলো পাশাপাশি বসে গল্প করতেছে, পাশাপাশি গল্প করতেছে। মিরাজ চা খাচ্ছে, সুমনও চা খাচ্ছে, দুইজন সেই আপনার স্কুল লাইফে কি করছে, কিভাবে দিন পার করছে, কতটা দুষ্টুমি করছে, এই বিষয়গুলো মিরাজ আর সুমন আপনার কি করতেছে, গল্প করে সেগুলো বলতেছে। তা বলার এক পর্যায়ে কি করলো, সুমন কি করলো, মিরাজের গায়ে সামান্য ওই যে আপনার হালকা এরকমের আঘাত বললেন, এরকম একটা হাতটা রাখলো, হাতটা রাখলার পরে মিরাজ রেগে গেলো। মিরাজ রেগে গিয়ে বললো, তুই আমার মারলি কেন, তুই আমার গায়ে হাত দিলি কেন, এইটা বলে সে চিল্লাপাল্লা করে পরবর্তীগুলো তোর নামে আমি কেস করে দিব। তারপরে মিরাজ কী করলো, কোর্টে চলে গেলো। কোর্টে গিয়ে মিরাজ হলো মামলা করে দিল লোকমানের নামে, সুইটার ওই সুমনের নামে। তা এই যে এই ধরনের মামলা, এই ধরনের কোনো বিষয় যদি কোর্টে যদি যায়, তাহলে সেটা আপনার মামলা হবে না, বা এটা কোনো অপরাধ বলে গণ্য হবে না, কারণ এটা হলো স্লাইট হার্ম বা সামান্য ক্ষতিকর কার্য। এই সামান্য ক্ষতিকর কার্য আপনার অপরাধ বলে গণ্য হবে না। এই যে আপনার সিম্পল সাধারণ একটা বিষয়, জাস্ট সাধারণত এইভাবে একটু গায়ের উপর হাতটা রাখছে, বা এইভাবে একটু হালকা একটু জোরে আরেকটু জোরে মারল না কেন, এটা আপনার সাধারণ বা সামান্য ক্ষতিকর কার্য, যেগুলো আপনার প্রকৃতপক্ষে ক্ষতি বলে গণ্য হয় না, এই ধরনের ক্ষেত্রে কোনো অপরাধ বলে গণ্য হবে না, সাধারণ ব্যতিক্রমের মধ্যে এটা পড়বে। তারপরে চলে যান 83 ধারা, 93 ধারাতে। 93 ধারাতে বলতেছে যে সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, সরল বিশ্বাসে কৃত যোগাযোগ। এখন দেখেন এই সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, সরল বিশ্বাসে কৃত যোগাযোগ যদি এরকম কোনো ব্যক্তি যদি আপনার, এটা আমি উদাহরণে চলে যাই, দেখেন গোলাম ফারুক ভাই সে কি করলো, গোলাম ফারুক ভাই নরিন আপুকে কি বললো যে মানে মানে এমনিতেই তারা পূর্ব পরিচিত। গোলাম ফারুক ভাই নরিন আপুকে বললো যে আপনার বাবা স্ট্রোক করে মারা গেছে, আপনার বাবা কি হয়েছে, স্ট্রোক করে মারা গেছে। তা এইটা শোনার সাথে সাথেই কী হলো, নরিন আপু সেও তার বাবা মারা গেছে এটা শোনার পরে সেও কী করলো, স্ট্রোক করলো, স্ট্রোক করে সেও কী করলো, সেও মারা গেল। তা এই যে আপনার এই যে গোলাম ফারুক ভাই সরল বিশ্বাসে তার বাবা যে স্ট্রোক করছে এটা তাকে জানাইছে, কিন্তু নরেন্দ্রবাবু তার বাবা মারা গেছে এইটার আঘাত সে সইতে পারে নাই, সে অতিরিক্ত কষ্টে সেও স্ট্রোক করছে। তা এই যে আপনার গোলাম ফারুক ভাই যে সামান্য আপনার সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, এই যে যোগাযোগটা করলো, এই যোগাযোগের ক্ষেত্রে কোনো অপরাধ বলে গণ্য হবে না। বা ডাক্তার যদি আপনার যদি নুসরাত আপুকে বলে যে আপনার ক্যান্সার হয়েছে, ঠিক আছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার রিপোর্ট দেখে বলতেছে আপনার ক্যান্সার হয়েছে, তো এই ক্যান্সারের কথা শুনেই নুসরাত আপু স্টপ করেন, ওই নুসরাত আপু স্টপ করছে। তা এই যে এই ধরনের যোগাযোগ, এই যে আপনার মানে সরল বিশ্বাসে কোনো যোগাযোগ যদি করে থাকে, এই ধরনের যদি কোনো যোগাযোগের ফলে যদি কোনো অপরাধ সংগঠন হয়, বা সরি অপরাধ না, যদি কোনো কার্য সম্পাদন হয় যেটা আপনার কোনো ব্যক্তি মারা যায় বা স্টক করে বা অন্যান্য কোনো হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কী হবে না, সেগুলো আপনার কোনো অপরাধ বলে গণ্য হবে না। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার হয়েছেন। ভাই ওই যে বললো যে আপনার বাবা স্টক করছেন, এটা কি সরল বিশ্বাস বলতে এটা কি সত্যি ঘটনা বলছে নাকি এমনিতেই বলছে যে আপনার বাবা স্টক করছেন, এই কথাটা কি সত্যি নাকি সত্য ঘটনা, এমনিতেই সত্য ঘটনা হয়তো বানানো? বানোয়াট কোনো কিছুর কথা এখানে বলা হবে না, এখানে সত্য ঘটনা এবং প্রকৃত ঘটনা, ঠিক আছে, সেই ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বানোয়াটের ক্ষেত্রে বা আমি ইয়ার্কি ছলে বললাম এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না, ঠিক আছে। তারপর দেখেন 84 ধারাতে চলে যান। 84 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। 84 ধারা দেখেন, হুমকির ফলে বাধ্য হয়ে কোনো ব্যক্তি কর্তৃক কৃত কার্য, এখানে দেখেন খুন বা রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধসমূহ ব্যতি রেখে, এই যে মৃত্যুদণ্ডনীয় অপরাধসমূহের ব্যতি রেখে এর নিচে একটা দাগ দেন, একদম শুরু থেকে এর নিচে
ডাক দিবেন। যাদের কাছে বেয়ার অ্যাক্ট আছে এটা ডাক দিবেন, কারণ এই ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনার অনেক প্রশ্ন আসার, এমসিকিউ আসার অনেক সম্ভাবনা থাকে। যেমন আপনার এই 93, 95, 94, তারপরে 90, এইখান থেকে আপনার এমসিকিউ আসার পসিবিলিটি বেশি থাকে। তারপরে 87, এগুলো থেকে আপনার স্লাইড পরিমাণ প্রশ্ন আসার মতো থাকে। এইটা আপনার বাদ দেওয়ার মতো কোনো ধারা না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা আপনার সবসময় মনে রাখবেন যে রাষ্ট্রর বিরুদ্ধে এবং খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধসমূহ ব্যতি রেখে অন্যান্য অপরাধের ক্ষেত্রে, তাহলে এই ধারাটা প্রযোজ্য হবে না কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে খুন এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সংগঠন করে, সেই ক্ষেত্রে। দেখুন, কোনো ব্যক্তি যদি আপনাদের যদি জিম্মি করে, ঠিক আছে, যেমন ধরেন শিলার মেয়েকে কি করলো, একদল ডাকাত বা আপনার ক্রিমিনাল কি করলো, কিডন্যাপ করে বলল যে আপনি যদি আমাদের সাথে যদি এইখানে যদি এই ধরনের কার্য যদি সম্পাদন না করেন তাহলে আপনার মেয়েকে আমি মেরে ফেলবো। তো এই যে তার মেয়ের মৃত্যুর ভয়ে শিলা যে যদি আপনার তাদের সাথে যুক্ত হয়ে যদি কি করে কোনো কার্য সম্পাদন করে, তাহলে শিলার কী হবে না, অপরাধ বলে গণ্য হবে না। কারণ সে কি করছে, তার মেয়ের মৃত্যুর ভয়ে বা তার নিজের জীবনের ভয়ে কি করছে, তাদের সাথে যুক্ত ছিল, ঠিক আছে, যুক্ত হয়ে কার্য সম্পাদন করছে, সেই ক্ষেত্রে কি হবে না, কোনো অপরাধ বলে গণ্য হবে না। এখন যদি এই ধরনের কোনো ভয়ের যদি কোনো আশঙ্কা না থাকে, বা সাধারণভাবে বলছে, যদি এরকম যদি বলে যে সুমনকে যদি বলে, সুমন তুমি যদি আমার সাথে না আসো, আমাদের সাথে যদি না আসিস, তাহলে তোকে কি করব, তোকে 4-5টা চাটি মারবো বা তোকে বেঁধে রাখবো আমরা। তা এই যে বেঁধে রাখার ভয়ে সে রাষ্ট্রের বিরুদ্ধে বা অন্য কোনো ব্যক্তিকে খুন করবে না, বা খুন করার রাইট তার নাই। এবং তাকে যে পরিমাণ ক্ষতির ভয় দেখাবে বা যে পরিমাণ ক্ষতির আশঙ্কা থাকবে, সেটা অবশ্যই ভাইটাল হওয়া লাগবে, ভাইটাল ক্ষতি হইতে হবে, ঠিক আছে, নর্মাল কোনো ক্ষতি বা এই ক্ষেত্রে অ্যাপ্লাই না। এখন তাকে সুমনকে বললো যে তুই যদি আমাদের সাথে না আসিস তাকে যদি হত্যা না করিস, তাহলে তোকে কিন্তু আমরা কিন্তু গাছের সাথে বেঁধে রাখবো, 2 দিন আটক করে রাখবো, তাহলে এই ধরনের হুমকি। সে কী করলো, সুমন যে একদম সরাসরি যায় হেসে গেলে তাকে কী করলো, যে ব্যক্তির হত্যা করতে বলছে তাকে হত্যা করলো। সেক্ষেত্রে কিন্তু জেনারেল এক্সেপশনের মধ্যে সুমন কিন্তু এই জেনারেল এক্সেপশনের সুবিধা পাবে না, ঠিক আছে। এখানে আপনার অবশ্যই মনে রাখতে হবে রাষ্ট্র এবং খুন ব্যতীত অন্যান্য অপরাধ সংগঠনের ক্ষেত্রে, ঠিক আছে, প্রযোজ্য হবে, অন্যান্য অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন আমাদের এই যে জেনারেল এক্সেপশনে আমরা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারে প্রবেশ করব, সেটা হলো আপনার প্রাইভেট ডিফেন্স। এই প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে আমরা কোনো ব্যক্তিকে আমরা হত্যা করব, সেক্ষেত্রে কি হবে না, কোনো অপরাধ বলে গণ্য হবে না। এখন দেখেন, এটা আপনার 96 ধারা থেকে আপনার 106 ধারাতে বলা আছে। 96 ধারা থেকে কি বলা আছে, 106 ধারাতে প্রাইভেট ডিফেন্স সম্পর্কে বলা আছে। এখানে আমরা যে ধারাগুলো গুরুত্বপূর্ণ সেই ধারাগুলো আমরা ভালো করে পড়বো। আর এটা আপনার রিটেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার 100 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, 100 আর 103 ধারা, এবং অন্যান্য যেগুলো আছে ওইগুলোও গুরুত্বপূর্ণ, যেমন আপনার 99 ধারা, 98, 97, এইগুলোও স্লাইড পরিমাণ গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে 99, 100 আর আপনার 103, এই ধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখেন ব্যক্তিগত প্রতিরক্ষা, এখানে এইটা আপনার যে 96 থেকে 106, এইটার আলাদা একটা পার্ট, যেটা আপনার নাম হলো কি প্রাইভেট ডিফেন্স। এই প্রাইভেট ডিফেন্স আপনার জেনারেল এক্সেপশনের মধ্যেই পড়ে, ঠিক আছে। ব্যক্তিগত প্রতিরক্ষায় কৃত বিষয়সমূহ, ব্যক্তিগত প্রতিরক্ষা বা আত্মরক্ষার ক্ষেত্রে যদি কোনো কার্য কোনো ব্যক্তি সম্পাদন করে থাকে, তাহলে সেটা কি হবে না, কোনো অপরাধ বলে গণ্য হবে না, ব্যক্তিগত প্রতিরক্ষা আত্মরক্ষার জন্য কোনো কার্য যদি কোনো ব্যক্তি করে থাকে, তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। তারপরে দেখেন 97 বলতেছে দেহ এবং সম্পত্তির রক্ষার্থে কী করা যায়, প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যায়। দেহ এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কী করা যায়, প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যায়। এখন দেখেন সম্পত্তি বলতে যে আপনার বাড়ি গাড়ি সম্পত্তি অন্যান্য বিষয়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে, বাড়ি গাড়ি
এবং অন্যান্য বিষয়ের কথা বলা হচ্ছে। এখন দেখেন, আমরা এই বিষয়টা আমরা আরেকটু পরে দেখব। এই 100 ধারাতে যখন আসবে আমরা 98 ধারাতে চলে যাচ্ছি। 98 ধারাতে বলছে অসুস্থ মনা ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ। অসুস্থ মনা আত্মরক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্রে তাদের যারা আপনার অসুস্থ বা পাগল বা নাবালক এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে কী করা যাবে, প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যাবে। আমরা ওই যে বলেছিলাম যে 96 ধারাতে আর 86 ধারাতে আর 85 ধারাতে বলেছিলাম যে অসুস্থ ব্যক্তি, পাগল, নাবালক, উন্মাদ ব্যক্তি এদের বিরুদ্ধে কী করা যাবে, প্রাইভেট ডিফেন্স এক্সিকিউট করা যাবে। একজন পাগল যদি গোলাম ফারুক ভাইয়ের দিকে একটা ধারালো অস্ত্র নিয়ে যদি আপনার কী করে, তার গোলাম ফারুক ভাইকে যদি আঘাত করতে যদি আসে তাহলে তার কি করা যাবে না, তা সেটা প্রতারিত করবে না, প্রতিহত না করে কি বলবে যে আমাকে আসো, আমাকে আঘাত করো, এটা তো বলতে পারে না, তাই না? এই ক্ষেত্রে কী করা যাবে, প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যাবে। এখন দেখেন, যদি প্রশ্ন আসে আমরা চলে যাব কততে, 99 ধারাতে। এটা আপনার লিখিতর ক্ষেত্রে 99 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আত্মরক্ষার অধিকার প্রয়োগের সীমাবদ্ধতা। আত্মরক্ষার অধিকার প্রয়োগের সীমাবদ্ধতা কোন কোন ক্ষেত্রে, তার মানে কি কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। 4টা আপনার লিমিটেশনের কথা বলা হচ্ছে আত্মরক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্রে। এই 4টা আত্মরক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্রে যে লিমিটেশন আছে এগুলো আপনারা মুখস্থ রাখবেন এবং পয়েন্ট আকারে এবং গল্প আকারে যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা মুখস্থ রাখবেন, কারণ এইখান থেকে কী হবে, সরাসরি রিটেনে প্রশ্ন আসবে। এখন দেখেন যে কোনো সরকারি কর্মচারী এমন কার্য বা সূক্ষ্মভাবে বা সূক্ষ্ম বিচারে আইনসম্মত নয় কিন্তু যুক্তিসম্মতভাবে মৃত্যু বা গুরুতর আঘাতের সৃষ্টি করে না। ধরেন সরকারি যদি কোনো কর্মচারী যদি আপনার বা পুলিশ বা অন্য কোনো ব্যক্তি যদি আপনার বাড়িতে যদি যায়, বাড়িতে আপনাকে অ্যারেস্ট করতে গেলো আর আপনি রাতে প্রবেশ করলো আর আপনি দ্বারে একদম দরজা খুলে একদম এটা মানে রান্দায় দিয়ে কোপ মেরে তেরে মেরে ফেলা দিলেন, এইটা করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনি কী করতে পারবেন, প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন না। মানে সরকারি কর্মচারীর এমন কার্য যেগুলো আপনার মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা সৃষ্টি করে না, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে দেখবেন সরকারি কর্মচারী কর্তৃক নির্দেশপ্রাপ্ত কোনো ব্যক্তি কর্তৃক কৃত কোনো কাজ, মানে আমরা এই যে কৃত কাজ, সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন না, যেগুলো আপনার মৃত্যু এবং গুরুতর আঘাতের সম্ভাবনা সৃষ্টি করে না, সেক্ষেত্রে আপনারা প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন না। যেমন ধরেন উচ্চপদস্থ কোনো কর্মকর্তার নির্দেশে বা পুলিশের নির্দেশে বা এনএসআই বা আপনার র্যাবের নির্দেশে সাধারণ কোনো ব্যক্তি যদি কোনো কার্য সম্পাদন করতে যায়, যে কার্যের ফলে আপনার তৎক্ষণাৎ মৃত্যু বা আপনার গুরুতর আঘাতের সম্ভাবনা সৃষ্টি করে না, সেক্ষেত্রে আপনি প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যায় কয়টা ক্ষেত্রে, 2টা ক্ষেত্রে। একটা হল দেহ, নিজের দেহ এবং অন্যের দেহ, আপনার নিজের এবং অন্যের দেহ এবং নিজের এবং অন্যের সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। 3 নম্বরটা দেখেন, যে ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা পাবার যথেষ্ট সুযোগ আছে। যেমন ধরেন যে কোনো ব্যক্তি আপনাকে আঘাত করতে আসলো বা আপনার কোনো ক্ষতি করতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা পাওয়ার জন্য যথেষ্ট কি আছে, সম্ভাবনা বা সুযোগ আছে। যখন সুযোগ থাকবে তখন আপনি কি করতে পারবেন না, আপনি প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন না। যেমন ধরেন কোনো ব্যক্তি আপনাকে কি করলো, একটা ঘরের মধ্যে আটক করে রাখলো, বললো যে 5 দিন যাবে, 5 দিনের মধ্যে যদি তুই আমাদের এই ধরনের তথ্য না দিস তাহলে 5 দিন পরে তোরা মেরে ফেলবো। তো এখন আপনার কাছে গোপন একটা ছোটো একটা মোবাইল ছিল, আপনি সেই মোবাইল দিয়ে কী করতে পারেন, আপনি পুলিশ বা অন্যান্য কোনো ব্যক্তিকে ইনফর্ম করতে পারেন। যখন আপনি ইনফর্ম করতে পারতেছেন, সুযোগ সুবিধা নিতে পারতেছেন, সেক্ষেত্রে আপনি তখন যদি সুযোগও থাকে তারপরে তাদেরকে কী করতে পারবেন না, আপনি হত্যা করতে পারবেন না। ঠিক আছে, তারপরে দেখেন প্রতিরক্ষার জন্য যতটুকু ক্ষতি করা প্রয়োজন, যেমন ধরেন যে কোনো ব্যক্তি যদি আপনাকে কি করে, একটা লাঠি দিয়ে যদি আপনাকে আঘাত করে, একটা বাঁশ দিয়ে যদি আঘাত করে, আপনি তাকে কি করলেন, গুলি করলেন। তো একজন ব্যক্তি আপনাকে সামান্যভাবে বাঁশ দিয়ে আঘাত করলো আর আপনি তাকে গুলি করলেন, গুলি করে তাকে মেরে ফেললেন, এই কাজটা আপনি করতে পারবেন না, করতে পারবেন না। ঠিক আছে, মানে আপনাকে রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন, আত্মরক্ষা যতটুকু প্রয়োজন ততটুকু আত্মরক্ষা আপনি সুযোগ নিতে পারবেন, কিন্তু তার অতিরিক্ত আপনি কি করতে পারবেন না,
সুযোগ নিতে পারবেন না। আপনাকে সামান্য একটা বাজ আঘাত করলো আর আপনি তাকে গুলি করে মেরে ফেললেন, এটা আপনি করতে পারবেন না। ঠিক আছে? তো রেগে গেলে করে, নরমালি তো তাই হয়। এই যে অ্যাক্সিডেন্টাল যে কেসগুলো তাই তো জি। হয়, রাগের বশে করে ফেলে। করে ফেলে, কিন্তু আপনাকে আপনার নিজের, এটা বলা হচ্ছে প্রাইভেট ডিফেন্স। প্রাইভেট ডিফেন্স বলতে যখন আপনার নিজের জীবন বিপন্ন হবে, যখন আপনার মৃত্যুর আশঙ্কা থাকবে বা গুরুতর আঘাতের আশঙ্কা থাকবে, তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু কিন্তু যখন দেখবেন যে আপনার মানে যতটুকু প্রয়োজন নিজেকে সেভ করার জন্য, তার থেকে অতিরিক্ত আপনি কি করতে পারবেন না, প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন না। হ্যাঁ, তারপরে দেখেন ব্যতিক্রম, এই যে 200 মানে 99 ধারারই একটা ব্যতিক্রম আছে, যে ক্ষেত্রে আত্মরক্ষা প্রয়োগ করা যায় সরকারি কর্মচারী প্রতীয়মান না হলে। আপনাদের এই যে অনেকে আছে না, ফলস ভুয়া পুলিশ বা ভুয়া র্যাব হিসাবে আপনাদের বিভিন্ন সময় আপনাদের বাসায় যায়, বিভিন্ন রকমের তথ্য বা অন্যান্য কোনো কিছু গ্যাদার করে, বা আপনাদের মানে কোনো ধরনের ক্ষতি করতে চায় বা ক্ষতি করে। সেই ক্ষেত্রে যদি আপনাদের বাসায় যদি কখনো যদি পুলিশ যদি যায়, তাহলে প্রথমে আপনার কাজ হবে যে আপনারা যে আসছেন, আপনাদের যে তথ্য নিয়ে আসছেন বা কোর্টের কোনো ডকুমেন্ট বা অথরিটির যদি কোনো তথ্য থেকে থাকলে সেই তথ্যটা দেন। আর আপনারা যে পুলিশ বা তার একটা পরিচয়পত্র দেন বা আইডি কার্ড শো করেন। যখন তারা এই আইডি কার্ড শো করতে পারবে না, কোর্টের যদি কোনো ওয়ারেন্ট যদি না থাকে, বা কোর্টের যদি সার্চ ওয়ারেন্ট যদি না থাকে, বা এমনি ওয়ারেন্ট যদি না থাকে, তাহলে তারা পুলিশ বা আপনার আইনি কর্মকর্তা বলে গণ্য হবে না। তখন আপনারা যে কোনো স্টেপ নিতে পারবেন। ঠিক আছে? তারা গেলে পরে তাদের প্রধান দায়িত্ব এটা। আর আপনারা আইনের স্টুডেন্ট, আপনাদের কথা হবে অন্য রকমের। আপনারা আইন দিয়ে কথা বলবেন। এই ধরনের কোনো সমস্যা যদি কখনো ফেস করে থাকেন, তাহলে আপনারা কী করবেন, আপনাদের প্রথম কাজ হবে তার আইডি চাওয়া বা আইডি দেখতে চাওয়া। আর তারা যদি আপনাদের যদি অ্যারেস্ট করতে চায় বা আপনাদের যদি কোনো অ্যারেস্ট করার জন্য বা সার্চ ওয়ারেন্ট, তাহলে আপনারা সেটা কী করবেন, কোর্টের ডকুমেন্ট চাইবেন, যে যে সার্চ ওয়ারেন্টটা নিয়ে আসছেন সেই ডকুমেন্টটা দেখতে যাচ্ছি, আপনারা সেটা শো করেন। ঠিক আছে? এটা গেল। তারপরে দেখেন সরকারি কর্মচারী নির্দেশ কর্মে যে ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত হয়ে কাজ করছে, সেটা আপনার এটা শুধুমাত্র আপনার ওই পুলিশ আর্মির ক্ষেত্রে প্রযোজ্য না। যে ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তি যদি কে পাঠায়, তাহলে যে আদেশ বলে তাকে পাঠানো হয়েছে সেই আদেশপত্রটাও দেখতে চাইবেন। তারপর দেখেন ব্যক্তিগত দেহ রক্ষার্থে যে ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে 100 দ্বারা, এই যে 6টা ক্ষেত্রে কি করা যাবে, আপনার ব্যক্তিগত দেহ রক্ষার ক্ষেত্রে কি করতে পারবেন, অন্য ব্যক্তিকে মৃত্যু ঘটাইতে পারবেন। এটা আপনার শুধুমাত্র নিজের দেহ না, অন্যের দেহ রক্ষার্থেও কি করতে পারবেন, মৃত্যু ঘটাইতে পারবেন। নিজের এবং অন্যের। দেখেন এমন আক্রমণ যেটা আপনার মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করে, এমন আক্রমণ যেটা আপনার মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করে। যদি আপনার কোনো ব্যক্তি আপনাকে এরকমভাবে আক্রমণ করলো যেটা আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনি তাকে কী করতে পারবেন, তার মৃত্যু ঘটাইতে পারবেন। এমন আক্রমণ যেটা আপনার কী করতে পারে, গুরুতর আঘাতদানের আশঙ্কা সৃষ্টি করে। আর গুরুতর আঘাতদান কোনগুলো? গুরুতর আঘাত 8টা বিষয়ের কথা বলা আছে দণ্ডবিধির, আপনার এই 320 ধারাতে বলা আছে, 320 ধারা, সরি 319-এ বলা আছে 8টা বিষয়ের কথা, যেগুলো আপনার কি করতে পারে, গুরুতর আঘাত যেগুলো হইতে পারে। যেমন ধরো আপনার হাত কেটে নেওয়া, চোখ উপড়ায় ফেলা, তারপর আপনার মস্তিষ্ক যেগুলো আছে এগুলো আপনার বিকৃত, মানে মুখের যে গঠন আছে গঠনটা আপনার বিকৃত করে ফেলা, তারপরে স্মৃতিশক্তি, স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি নষ্ট করে ফেলা, এরকমের কোনো কার্য, কতগুলো কার্য আছে, বা অ্যাসিড নিক্ষেপ করা, এগুলো আপনার কী হবে, গুরুতর আঘাত বলে গণ্য হইবে। বা এমন আঘাত যেগুলো আপনার 20 দিন পর্যন্ত আপনার হাসপাতালে থাকা লাগে, বা 20 দিন পর্যন্ত আপনাকে পীড়া দেয়, যেগুলো আপনাকে কষ্ট দেয়। পীড়া মানে কষ্ট, এই কষ্ট দিয়ে থাকে, সেই ধরনের আঘাতকে কী বলা হয়, গুরুতর আঘাত বলা হয়। তাহলে মৃত্যু আর গুরুতর আঘাতের সম্ভাবনা যখন থাকে, তখন আপনি কী করতে পারবেন, অন্য কোনো ব্যক্তিকে হত্যা করতে পারবেন। তারপর দেখেন যদি কোনো ব্যক্তিকে যদি কি বলে, কোনো মানে কোনো মহিলা বা নারী বা শিশুকে যদি কোনো ব্যক্তি যদি ধর্ষণের চেষ্টা করে বা ধর্ষণের করার উদ্যোগ গ্রহণ করে থাকে বা আশঙ্কা সৃষ্টি হয়, এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে যে ব্যক্তি ধর্ষণ করতে চায় তাকে আপনার কি করতে পারবেন, হত্যা করতে পারবেন।
তারপর দেখেন অপহরণের চেষ্টার বিরুদ্ধে বা অপহরণ বা মনুষ্যহরণ, কিডন্যাপিং বা অ্যাবডাকশনের ক্ষেত্রে কি করতে পারেন আপনারা, অন্য কোনো ব্যক্তিকে হত্যা করতে পারবেন। তারপর দেখেন সমকামিতার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এরকম কোনো অ্যাটেম্প গ্রহণ করে থাকে তাহলে তাকে কি করতে পারবেন, হত্যা করতে পারবেন। তারপর দেখেন এমন নাটক যেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কি করা যায় না, কোনো সহায়তা পাওয়া যায় না, যেমন ধরেন আপনাকে কোনো ব্যক্তি কি করছে 30 দিন যাবৎ আপনাকে একটা জায়গায় আটক করে রাখছে বা 5 দিন 10 দিন আটক করে রাখছে, যেখানে আপনার সেখান থেকে আপনি কি করতে পারবেন, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সহায়তা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সহায়তার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যে ব্যক্তি বা যারা আপনাকে আটক করে রাখছে তাকে আপনারা কি করতে পারেন, হত্যা করতে পারবেন। ঠিক আছে, এটা হলো 100 ধারা। এই যে 6টা ক্ষেত্রে আমি বললাম, এই 6টা ক্ষেত্রে আপনারা অবশ্যই একদম মুখস্থ রাখবেন, একদম মুখস্থ, এইটাতে আপনার কোনো নো কম্প্রোমাইজ, একদম 6টা ক্ষেত্রে আপনারা মুখস্থ রাখবেন। আর মূল যে কথাগুলো আছে 6টা পয়েন্ট, এই পয়েন্টগুলো একদম হুবহু মুখস্থ করে রাখবেন। তারপর দেখেন 103 ধারা, 103 ধারাতে চলে যান। দেখেন 103 ধারাতে বলে সম্পত্তি রক্ষার্থে যে ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যে ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। এখানে 4টা ক্ষেত্রের কথা বলা আছে। আমরা বললাম যে 100 ধারাতে 6টা ক্ষেত্রের কথা বলা আছে, 6টা ক্ষেত্র, এই 6টা ক্ষেত্রে কি করা যায়, মৃত্যু ঘটানো যায়। আর 103 ধারাতে বলতেছে 4টা ক্ষেত্রে কি করা যায়, সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যায়। 1 নম্বর দেখেন দোষুতা, যে ক্ষেত্রে কি হয়, দোষুতা সংগঠন হয়। যদি কোনো ব্যক্তি আপনাকে দোষুতা করতে আসে, ঠিক আছে, এই 100 ধারাতে যে 6টা ক্ষেত্রের কথা বললাম, এইটা একটু কেউ বলেন তো, যে কোনো একজন বলেন তো, একটু জোরে জোরে বলবেন, ক্লিয়ার করে। 100 ধারা 6টা গ্রাউন্ড বলেন। সুমন 6টা গ্রাউন্ড বলো তো। ভাই, যদি মৃত্যু ঘটানোর সম্ভাবনা থাকে, গুরুতর জখম করার সম্ভাবনা থাকে, এবং যদি কেউ রেপ করার চেষ্টা করে, এবং মনুষ্যহরণ বা অপহরণ করে, এই 4টা। আর একটা যদি অবৈধভাবে আটক করে, যে ক্ষেত্রে আইনের আশ্রয় লাভ করার যদি সুযোগ না থাকে। আর একটা হলো যেটাকে আমরা সমকামিতা বলি বা অপ্রকৃতিস্থ কাম লালসার ক্ষেত্রে, এই 6টা ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। অকৃত্রিম কাম লালসা, ঠিক আছে। এখন 103-এ যান। 103-এ বলতেছে আপনার দোষুতা, 1 নম্বর দোষুতা, 2 নম্বর রাত্রিবেলা কি করবে, অপথে গৃহে প্রবেশ করে যদি, ঠিক আছে, মানে এটা আপনার যে লার্কিং হাউস ট্রেসপাস অ্যাট নাইট, মানে রাতে যদি কোনো ব্যক্তির ঘরে প্রবেশ করে তাহলে তাকে কি করা যাবে, তাকে হত্যা করা যাবে। মানুষ বসবাসের স্থানে অগ্নিসংযোগ, যেমন ধরেন যেখানে কোনো বসবাসকারী ব্যক্তি, কতগুলো ব্যক্তি, 5-6 জন ব্যক্তি তার পরিবার নিয়ে বসবাস করতেছে, তার বাসায় কি করলো, আগুন ধরায় দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করতেছে বা দিয়েছে, সেক্ষেত্রে কি করা যাবে, হত্যা করা যাবে। তারপর দেখেন চুরি, অনিষ্ট সাধন, অপরাধমূলক অনধিকার প্রবেশ, যে ক্ষেত্রে মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি করে। এখন শুধু চুরি আপনারা বলবেন না, বা শুধু চুরি বা শুধু অনিষ্ট সাধন বা শুধু অনধিকার প্রবেশ, অপরাধজনক, ক্রিমিনাল ট্রেসপাস, মিসচিফ, আর হলো থিফ, ঠিক আছে। চুরির ইংরেজি থিফ, আর অনিষ্ট সাধনের ইংরেজি আপনার মিসচিফ, আর অপরাধমূলক অনধিকার প্রবেশের ইংরেজি
ক্রিমিনাল ট্রেসপাস। এখন দেখেন, শুধুমাত্র আপনার এই সেপারেট চুরি, অনিষ্ট সাধন বা অপরাধমূলক অনধিকার প্রবেশ এইগুলো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না,